চলছে টি-20 বিশ্বকাপ। আসরে অংশ নেওয়া 20টি দলের শক্তি কিংবা দুর্বলতা, মাঠের অবস্থা কিংবা ম্যাচের ফলাফল সবকিছু নিয়ে খুঁটিনাটি আলোচনা করব এখন টেলিভিশনের বিশেষ আয়োজন 20 কুড়িতে। আপনাদের সঙ্গে আছি আমি নোমান আব্দুল্লাহ এবং আমার সঙ্গে আছেন সহকর্মী এসকে শাওন। শাওন, আপনাকে ধন্যবাদ জানাচ্ছি, স্বাগত জানাচ্ছি আমাদের 20 কুড়ির আয়োজনে। আমরা আজকে বিশ্বকাপে যে ম্যাচটি হলো সেটি নিয়ে শুরু করতে চাই। আফগানিস্তান এবং উগান্ডা ম্যাচ খেলেছে। তুলনামূলক দুটি ছোট দেশ আমরা বলবো, কারণ আফগানিস্তান এখন পর্যন্ত আসলে বিশ্ব ক্রিকেটে সেভাবে মাথা উঁচু করে দাঁড়াতে পারেনি, যদিও টি-20টা তারা একটু বিশেষভাবেই খেলে থাকে। এবং যেভাবে আজকে দাপট দেখিয়ে উগান্ডাকে তারা হারালো, ম্যাচ নিয়ে কি বলবেন? আসলে আপনি ছোট দলের কথা বলছেন যে একটু কম শক্তির বা খর্বশক্তি যদি বলি, কিন্তু আফগানিস্তানকে এই মুহূর্তে ছোট দল বলা যাবে না, তারা কিন্তু একটা সমীহ জায়গা নিয়ে শক্তি। যে কোনো টিমকে আসলে তারা চ্যালেঞ্জ জানাতে পারে। আপনি আজকে প্রথম ইনিংসটা যদি দেখি, আমরা প্রথম যে গুরবাজ এবং জাদরান ব্যাটিং করলেন, তখন আসলে মনে হয়নি যে আসলে তারা ছোট দল। তারা একটা সমীহ জায়গা নিয়ে শক্তিতে রূপান্তরিত হয়েছে। বেশ কয়েকদিন হয়ে গেছে বা বেশ কয়েক বছর ধরে তারা এরকম খেলা দেখাচ্ছে, সেটা ওয়ানডে হোক আর টি-20 হোক। তা আজকের ম্যাচে যেটা তারা করেছে, যে প্রথম শুরুটা যেভাবে করেছে, শেষটা আসলে সেভাবে না করতে বলে তারা কিন্তু ম্যাচটা জিতে নিয়েছে। প্রথম দিকে তারা 154 রানের যে জুটিটা করেছে সেটা কিন্তু একটা রেকর্ড হয়েছে। টি-20 বিশ্বকাপের দ্বিতীয় হাইস্ট পার্টনারশিপ ছিল আজকের ম্যাচের তাদের এই জুটিটা। তারা যে ব্যাটিং করেছে, তাদের যে ব্যাটিং মানে স্টাইল, সব কিছু আসলে প্রশংসার দাবি রাখে। কিন্তু শেষ দিকে আফগানিস্তানের যারা ব্যাটার, এই যে আমরা ছোট দল শুরুর দিকে বলছিলাম যে তারা আসলে খেয়েই হারিয়ে ফেলে, শেষ সময় আমরা দেখলাম যে লাস্ট 5 ওভার্সে তাদের কোনো বাউন্ডারি ছিল না। সেই জন্য আসলে তাদের রানটা আমরা পুরো ম্যাচের জুড়ে দেখছিলাম যে জোনাথন ট্রটের দিকে, মানে কিছুক্ষণ পরপর ক্যামেরাটা যখন তাক করা হচ্ছিল, তখন জোনাথন ট্রট অনেকটা নার্ভাস ছিলেন এমন মনে হচ্ছিল আর কি, বা তিনি বিষণ্ণ চেহারা তার দেখাচ্ছিল। যদিও আফগানিস্তান ভালো খেলছিল, তার হয়তো প্রত্যাশা ছিল যে আজকের ম্যাচে আফগানিস্তান 200-র বেশি স্কোর করতে পারবে, কিন্তু শেষ পর্যন্ত তারা সেটা করতে পারেনি। আমরা একটু স্কোর কার্ডটা যদি দেখি আজকের ম্যাচের, আফগানিস্তান 20 ওভারে 183 রান করেছে, উগান্ডা মাত্র 58 রানে গুটিয়ে গেছে। আফগানিস্তান একটা বড় ব্যবধানে জয় পেয়েছে, প্রায় 125 রানে তারা জিতে নিয়েছে ম্যাচটি। যেটি আপনি বলছিলেন যে 20 ওভারে তারা কিন্তু 220 প্লাস স্কোর করার মতো একটা পথে ছিল। আমরা দেখেছি যে ওপেনিং জুটিতে তারা 14.3 ওভারে 154 রান সংগ্রহ করেছিল, সেখান থেকে তারা ম্যাচটিকে শেষ পর্যন্ত টেনে নিতে পারেনি। আমরা দেখেছি লাস্ট 5 ওভারে তারা কোনো বাউন্ডারি হাঁকাতে পারেনি, যেখানে লাস্ট 5 বা 6 ওভারকে টার্গেট করে থাকে টি-20তে। সেখান থেকে আফগানিস্তান কেন কলাপস করলো, বা উগান্ডা সেখানে আসলে ম্যাচে কিভাবে ফিরে আসার চেষ্টাটা করেছিল? আচ্ছা, আমরা দেখলাম যে শুরুর যে 2 ব্যাটার তারা যখন আউট হয়ে গেলেন, তারপর দেখলাম যে আসলে বাংলাদেশের ব্যাটারদের মতোই বাংলাদেশ প্রস্তুতি ম্যাচে যেটা করেছে, বাংলাদেশ আসলে ছোট দল, মানে ছোট মানে একটু পিছিয়ে থাকা দলগুলো সাধারণত এরকমই হয়, একটা পার্টনারশিপ ভেঙে যাওয়ার পরে হ্যাঁ। আমরা দেখছিলাম যে গুলবদিন নাইব আছে, তারপর ওমর জাই আছেন, মোহাম্মদ নবী, তারা কিন্তু আসলে হার্ড হিটার, তারা বড় বড় শট খেলে অভ্যস্ত, তাদের আমরা অনেক বড় বিশাল ছক্কা দেখে থাকি। কিন্তু আজকের ম্যাচে দেখলাম যে তারা খুব চেষ্টা করছিলেন, কিন্তু কেউই সেট হতে পারলেন না। 2 রান 3 রান বা 5 রানের মধ্যে অনেক আউট হয়ে গেলেন। শেষ দিকে নবী টিকতে পারলেন, কিন্তু মাত্র কোনো বাউন্ডারি হাঁকাতে পারেননি। আমরা দেখেছি যে উগান্ডার বোলিংয়ে, আমি লাস্ট 5 ওভারের কথা যদি বলি, তারা যেভাবে কামব্যাক করার চেষ্টা করেছিল, তাদের প্রশংসা করছি এ কারণে যে তারা প্রথমবার বিশ্বকাপ খেলতে এসেছে। মাসাবা প্রথম ব্রেক থ্রুটা দেয়, তাদের ক্যাপ্টেন যে উগান্ডার। এবং এরপরে আমরা দেখেছি যে প্রত্যেকটা বল তারা স্ট্যাম্পে রাখার চেষ্টা করেছে। আগে তারা যেটি করছিল যে কিছুটা বিশৃঙ্খল হয়ে গিয়েছিল, যেহেতু ওপেনাররা সমানে পিটাচ্ছিল। তারপর আমরা দেখেছি যে তারা স্ট্যাম্পে বল রাখার চেষ্টা করছিল, ওয়াইডে বল না করার চেষ্টা করছিল, যাতে করে একেবারে সরাসরি হিট করা না যায়। আমরা একটু আফগানিস্তান যেভাবে শুরু করেছিল সেটি একটু দেখে আসতে চাই, বিশেষ করে যে 2 ওপেনারের কথা আমরা বলছি বারবারই। রহমানুল্লাহ গুরবাজ, যিনি 45 বলে 76 রানের একটি ইনিংস খেলেছেন, 168 প্লাস স্ট্রাইক রেটে খেলেছেন, 4টা 4 এবং 6টা 6 হাঁকিয়েছেন তিনি। আমরা একটু গুরবাজকে নিয়ে কথা বলবো। আপনি দেখেন ইব্রাহিম জাদরানকে আমরা দেখতে পাচ্ছি, 46 বলে 70 রানের ইনিংস খেলেছেন, 152 স্ট্রাইক রেটে। যেভাবে আসলে 2 ওপেনার শুরু করেছেন, আমাদের তো একটা বড় সমস্যা আছে ওপেনিং স্লটে। আফগানিস্তান আজকে কিন্তু অনেকগুলো রেকর্ডও করেছে এই ওপেনিং পার্টনারশিপটা। আপনি বলছিলেন যে তাদের হিস্ট্রির একটা বড় অ্যাচিভমেন্ট এটা, তাদের আফগানিস্তানের নিজেদের ক্রিকেট হিস্ট্রিতে কিন্তু এটাই সবচেয়ে বেশি রানের, সবচেয়ে বড় রানের পার্টনারশিপ। যে কোনো উইকেটে আপনার ওপেনিংয়ে এটা তাদের সবচেয়ে বড় পার্টনারশিপ। একই সঙ্গে টি-20 বিশ্বকাপে এটা কিন্তু তাদের প্রথম 100 প্লাস পার্টনারশিপ। রাইট।
আমরা গুরবাজের কথা যদি একটু বলি, গুরবাজ কিন্তু এই কিছুদিন আগেই কিন্তু কলকাতাকে আসলে ট্রফি জিতিয়ে আসলেন। যদিও কলকাতা ফাইনাল ম্যাচে মানে লো স্কোরিং ম্যাচ ছিল, খুব সহজেই ম্যাচটা জিতে নিয়েছে, কিন্তু গুরবাজ কিন্তু সেই ম্যাচেও 39 স্কোর করেছে। গুরবাজ ফর্মে রয়েছে, সেই ফর্ম কিন্তু সেইখানেও ধরে রেখেছে। যদিও টি-20 বিশ্বকাপে এটা তার প্রথম 50, গুরবাজ ধারাবাহিকভাবে রান করে যাচ্ছেন, সেটার ফলাফলই কিন্তু আজকের ম্যাচে আমরা দেখতে পেয়েছি। একই সঙ্গে ইব্রাহিম জাদরানেরও বিশ্বকাপে টি-20 বিশ্বকাপে প্রথম 50, এবং আফগানিস্তান যেটি করছে বারবারই টি-20 ফরম্যাটটা বিশেষ করে তারা যেভাবে খেলছে মনে হচ্ছে যে এই গেমটা তাদের জন্যই, এবং একই সঙ্গে তাদের বোলাররাও কিন্তু সেটি ধরে রাখছে। আমরা যদি বোলারদের কথা বলি একটু, ফজল হক ফারুকী আজকে যে বোলিংটা করেছেন, 5 উইকেট তিনি পেয়েছেন। আমরা সাধারণত বলে থাকি সবসময় যে আফগানিস্তান হচ্ছে স্পিন নির্ভর একটা টিম, বিশেষ করে রশিদ খান এবং মুজিবুর রহমান শুধুমাত্র আফগানিস্তানের না, ওয়ার্ল্ড ক্রিকেটেরই অন্যতম বড় নাম। সেখান থেকে ফজল হক ফারুকী কিন্তু অনেকটাই লাইমলাইটে চলে আসছেন গত 1.5-2 বছর ধরে। যদি আমরা দেখি দুর্দান্ত ফর্মে আছেন তিনি, এবং সেই ফর্মটা আজকেও তিনি কন্টিনিউ করেছেন। 4 ওভারে 5টা উইকেট নিয়েছেন তিনি মাত্র 9 রান খরচ করে। ইকোনমির রেটটা আপনি দেখেন, টেস্ট স্টাইলের একটা ইকোনমির রেট, যেটা টি-20 ক্রিকেটে একেবারেই সচরাচর দেখা যায় না। এবং 5টা উইকেট এবারের বিশ্বকাপের প্রথম 5 উইকেট, এবং এটা তার ক্যারিয়ারের সেরা বোলিং আজকের ম্যাচের জন্য। আজকে তিনি ম্যাচ সেরার পুরস্কারও জিতেছেন, যদিও জয়ের ভিতটা বা রান করেছেন 2 ব্যাটার, কিন্তু তার 5 উইকেটের কারণে তাকেই মানে ম্যাচ সেরার পুরস্কার দিতে বাধ্য হয়েছেন, একরকম তিনি বাধ্য করেছেন। রাইট। এবং ফজল হক ফারুকী এবং শুরুতেই তাদের পেসাররা যেভাবে আসলে ম্যাচটা কন্ট্রোলে নিয়ে নিয়েছে উগান্ডার, আমরা হয়তো উগান্ডা প্রথমবারই 2টি ব্রেক থ্রু, রাইট, এবং আপনার পাওয়ার প্লেতেই তারা 5টি উইকেট তুলে নিয়েছে উগান্ডার। একটা সময় শঙ্কা জেগেছিল যে সর্বনিম্ন রানের লজ্জায় তাদেরকে আসলে ডুবতে হয় কিনা, কারণ এই 39 রান সর্বনিম্ন রান টি-20 বিশ্বকাপের, সেটা নেদারল্যান্ডসের ছিল। তো যখন আমরা দেখলাম যে 5 উইকেট পড়ে গেল পাওয়ার প্লেয়ের মধ্যে, তখন আসলে একটা শঙ্কা জেগেছিল যে উগান্ডা কি আসলে সেই লজ্জায় ডুবতে যাচ্ছে কিনা। কিন্তু উগান্ডার টেল এন্ডার ব্যাটার বা মিডল অর্ডার ব্যাটার যারা ছিলেন, তারা খানিকটা চেষ্টা করেছেন, তবে স্কোরটা খুব বেশি দূর নিয়ে যেতে পারেনি। তবে তাদের তো আসলে হারানোর কিছু নেই। তারপর আমার মনে হয় যে সামনের ম্যাচগুলোতে তারা তাদের সর্বোচ্চ চেষ্টাটাই করবেন। আর তাদেরকে আসলে আমি যদি গতকালের কথাটা বলি, অস্ট্রেলিয়া টিমের সঙ্গে উগান্ডার প্লেয়াররা দেখা সাক্ষাৎ হয়েছে, তাদের একই হোটেলে তারা উঠেছেন, একই হোটেলে ছিলেন। অস্ট্রেলিয়ার ক্যাপ্টেন মিচেল মার্শ, সাবেক অধিনায়ক ডেভিড ওয়ার্নার, দুজন কিন্তু তাদের সঙ্গে দেখা করেছেন। দেখলাম যে জার্সি উপহার দিয়েছেন। আসলে তাদেরকে উদ্বুদ্ধ করার জন্য আমার মনে হয় যে এই ধরনের উদ্যোগ অস্ট্রেলিয়ান ক্রিকেটাররা নিয়েছেন। রাইট। একই সঙ্গে আমরা কিন্তু গতকালও এই দুটো দলের এই ম্যাচটা নিয়ে যখন কথা বলছিলাম, আমরা আফগানিস্তানকে বলছিলাম যে এই টুর্নামেন্টের ডার্ক হর্স হতে পারে, এবং তার একটা সম্ভাবনা কিন্তু বা তার একটা নজির কিন্তু তারা প্রথম ম্যাচে দেখিয়ে দিয়েছে। আমরা এই গ্রুপে অন্য যে টিমগুলো আছে সেগুলো একটু দেখতে পারি। আফগানিস্তান এবং উগান্ডার সঙ্গে এই গ্রুপে আছে নিউজিল্যান্ড, পাপুয়া নিউগিনি এবং ওয়েস্ট ইন্ডিজও। আমরা কালকেই বলছিলাম যে এই গ্রুপটা কিন্তু অনেকটাই ডেথ গ্রুপ বলা চলে, কারণ এখান থেকে আপনার খাতা কলমে আমরা যদি বলি যে কাগজে কলমে যদি বলি, নিউজিল্যান্ড এবং ওয়েস্ট ইন্ডিজ কিন্তু এখানকার সবচেয়ে বড় দল, নামের ভারে সবচেয়ে সফল দল টি-20 ওয়েস্ট ইন্ডিজ, অন্যতম সফল দল। রাইট, দুবার তারা বিশ্বকাপ জিতেছে। নিউজিল্যান্ড কিন্তু এই ফরম্যাটটা মোটামুটি অন্য ফরম্যাটগুলোর তুলনায় কিছুটা খারাপ খেললেও তারাও কিন্তু ফাইনালিস্ট টি-20 বিশ্বকাপের। এবং আফগানিস্তান যেভাবে বিশ্বকাপ টি-20 ফরম্যাটটা খেলছে, সুতরাং 3টা দল আছে, সুপার 8-এ যাবে এখান থেকে 2টো দল। আমরা কালকে বলছিলাম যে নিউজিল্যান্ডের চেয়ে আফগানিস্তানকে আমি পার্সোনালি এগিয়ে রাখি। আপনার কাছে কি মনে হয় শেষ পর্যন্ত এই গ্রুপ থেকে আসলে কারা কোয়ালিফাই করতে পারে পরের রাউন্ডে? এখান থেকে আমি বলবো যে 1 নাম্বার দল হিসেবে নিউজিল্যান্ড কোয়ালিফাই করতে পারে। সেকেন্ড সেটা আফগানিস্তান থেকে হতে পারে কিংবা ওয়েস্ট ইন্ডিজ থেকে হতে পারে। এই 2 দলের মধ্যে যে কোনো একটা দল হতে পারে। আসলে ওয়েস্ট ইন্ডিজের সম্ভাবনাটাই বেশি, কারণ ওয়েস্ট ইন্ডিজের যে হার্ড হিটার রয়েছে। তবে যদি কিছু ঘটে যায় আর কি, যেটা আসলে আমরা বলি যে অকল্পনীয় কিছু বা অতিমানবীয় কিছু যদি করে ফেলতে পারে আফগানিস্তান, তাহলে হয়তো আফগানিস্তান সুপার 8-এ যাবে। তবে অনেক সাবেকরাই বলছেন এই গ্রুপের সবগুলো ম্যাচই সম্ভবত ওয়েস্ট ইন্ডিজে হওয়ার কথা। সেক্ষেত্রে যদি আপনি দেখেন যে ওয়েস্ট ইন্ডিজের উইকেটগুলোতে আমরা সাধারণত বলি যে একটু স্পিনিং উইকেটগুলো হয়, এবং রশিদ খান ক্যাচকে আমরা যদিও আজকে তিনি কিন্তু ইকোনমিক্যাল বোলিং করেছেন, উইকেটও নিয়েছেন, কিন্তু ফজল হক ফারুকীর আড়ালে ঢাকা পড়ে গেছেন। মুজিবুর রহমান আছে, তাদের নূর আহমেদের মতো একজন লেগ স্পিনার আছে, তিনি কিন্তু আস্তে আস্তে নিজেকে পরিচয় করাচ্ছেন ক্রিকেট বিশ্বের সঙ্গে। তিনি বিগ ব্যাশ খেলেছেন, আইপিএলও একটা টিমে ছিলেন। তো এই যে স্পিন অ্যাটাকটা হচ্ছে আফগানিস্তানের আছে, ওয়েস্ট ইন্ডিজের উইকেট, সবকিছু মিলিয়ে আপনার কি মনে হয় যে আফগানিস্তান পরের রাউন্ডে চলে যাওয়ার একটা সম্ভাবনা আছে? হ্যাঁ, সম্ভাবনা অবশ্যই আছে, বা নিউজিল্যান্ডকে বিট করারও সম্ভাবনা আছে তাদের।
আসলে ক্রিকেট যেহেতু অনিশ্চয়তার খেলা, অনেক কিছুই হতে পারে, কিন্তু কাগজে কলমের হিসাব বলতে গেলে আসলে ওয়েস্ট ইন্ডিজ আর নিউজিল্যান্ডকে আমরা এগিয়ে রাখতে পারি। তবে আপনি দেখেন যে ওয়েস্ট ইন্ডিজেরও কিন্তু আসলে হোম অ্যাডভান্টেজ তারা স্বাভাবিকভাবেই নেবে, আর নিউজিল্যান্ডেরও সম্ভাবনা রয়েছে। আপনি বলছিলেন যে ফাইনালিস্ট, কিন্তু অনেক সাবেকরাই কিন্তু বলছেন যে আফগানিস্তান কিন্তু এবারের বিশ্বকাপে সেমিফাইনালও খেলতে পারে, সেটা হতে পারে। রাইট, আমরা আপনার সঙ্গে এই বিশ্বকাপ নিয়ে অন্যান্য যে ম্যাচগুলো আছে আজকে রাতে বা বিশ্বকাপের দলগুলো নিয়ে আরও বিস্তর আলোচনা করব, তবে ছোট্ট একটা বিরতির পর। বিস্কুড়িতে নিচ্ছে একটা বিরতি, ফিরছি একটু পর। বিরতির পর ফিরে এলাম। আপনারা দেখছেন এখন টেলিভিশনের বিশেষ আয়োজন বিস্কুড়ির, সঙ্গে আছেন সহকর্মী এসকে শাওন। আমরা কথা বলছিলাম আজকে সকালে যে ম্যাচটি হয়েছে, আজকে রাতেও দুটো ম্যাচ আছে, এর মধ্যে ইংল্যান্ড এবং স্কটল্যান্ডের একটি ম্যাচ আছে। নেদারল্যান্ডস এবং নেপালের ম্যাচও আছে, বাংলাদেশের গ্রুপের ম্যাচ। তার আগে আমরা ইংল্যান্ড এবং স্কটল্যান্ডের ম্যাচটা নিয়ে একটু কথা বলতে চাই। আজকে রাত 8টায় দুটো দল, 8:30টায় দুটো দল মুখোমুখি হচ্ছে, সেই ম্যাচটি নিয়ে একটু কথা বলতে চাই। ইংল্যান্ড অবশ্যই বরাবরের মতোই শক্তিশালী দল এবং বিশ্বকাপের অন্যতম সফল দল, বিশ্বকাপের অন্যতম শিরোপার দাবিদার ইংল্যান্ড দলকে নিয়ে বা এই ম্যাচটা কেমন হতে পারে? দেখেন 2023 ওয়ানডে বিশ্বকাপ ইংল্যান্ড যে দলটা নিয়ে খেলেছে, মোটামুটি সেই দলটাই কিন্তু এবারে টি-20 বিশ্বকাপটা খেলতে আসছে। গত ওয়ানডে বিশ্বকাপটা যদি দেখি 2023 সালে, তখন কিন্তু দেখলাম যে ইংল্যান্ড মাত্র 3টা ম্যাচ জিতেছিল, তারা 7 নম্বর দল হয়ে তারা তাদের আসর শেষ করেছিল। কিন্তু এই দলটা নিয়েই কিন্তু আবার 2022 সালে চ্যাম্পিয়ন হয়েছে জর্জ বাটলার। এটা নিয়ে আসলে একটা সমালোচনা ছিল যে ইয়ন মর্গান 2019 সালে যে দলটাকে চ্যাম্পিয়ন করে দেবে সেই দল নিয়ে আসলে জর্জ বাটলার চ্যাম্পিয়ন হয়েছে। কিন্তু 2023 সালের পারফরমেন্স বিবেচনা করতে গেলে ইংল্যান্ডের অবস্থা খুব একটা ভালো না। কিন্তু আমরা বাটলারের কয়েকটা সাক্ষাৎকারে দেখলাম যে সে তার দল নিয়ে বেশ আশাবাদী, এইবারের বিশ্বকাপে আসলে ভালো কিছু করার সম্ভাবনা আছে। সে নিজেই বলছেন যে এবারের প্লেয়াররা খুব গোছানো, বা তাদের প্লেয়াররাও দারুণ ফর্মে রয়েছেন, বেশ কয়েকজন প্লেয়ার রয়েছেন। জর্জ বাটলারের কথাই যদি বলি, তার 116 ম্যাচে 3050 রান, 35 গড়, আদর্শ বলা চলে। স্ট্রাইক রেট আদর্শ না, আমার কাছে মনে হয় স্ট্রাইক রেট খুবই ভালো। 145 আসলে খুবই ভালো স্ট্রাইক রেট, গড়টাও বেশ দেখার মতো, এবং তার সেঞ্চুরিও আছে টি-20 ক্রিকেটে, যেটা খুব কম দেখা যায়। আপনি যেটি বলছিলেন যে আমার কাছে মনে হয় অ্যাজ এ টিম ইংল্যান্ডকে, আসলে ইংল্যান্ড যেটা করেছে 2023 ওয়ার্ল্ড কাপে, তারা অ্যাজ এ টিম খেলতে পারেনি। কিন্তু ইন্ডিভিজুয়াল প্লেয়ারগুলোর কথা যদি আপনি বলেন, যে জশ বাটলারের কথা আমরা বলছি, জনি বেয়ারস্টো আছে সেখানে। জনি বেয়ারস্টোর আমরা একটু প্রোফাইলটা দেখে নিতে পারি। 72টা ম্যাচ টি-20তে তিনি খেলেছেন, 30 গড়ে তিনি রান করছেন, 1500-এর উপরে রান আছে তার। স্ট্রাইক রেটটাও কিন্তু বেশ মানানসই একটা স্ট্রাইক রেট। সবকিছু মিলিয়ে এই যে বেয়ারস্টো, বাটলাররা, এরা কিন্তু একটা দারুণ একটা সূচনা এনে দিতে পারেন যদি তারা গেম চেঞ্জ করেন। আমরা এটা বলতে পারি। আর টি-20 ক্রিকেটে এটা বেশ জরুরি। লিভিংস্টোনের কথা বলতে হয়, তার স্ট্রাইক রেট অনেক ভালো, তুলনামূলকভাবে গড় খুব বেশি ভালো না হলো। লিভিংস্টোন সাধারণত মিডল অর্ডারে খেলে থাকেন, সেক্ষেত্রে আসলে তার গড়টা খুব বেশি ভালো হবে না, এটাই স্বাভাবিক, কারণ তিনি খুব বেশি বল পাওয়ার কথা না। কিন্তু তার স্ট্রাইক রেটটা দেখেন, যেটি তার কাজ মূলত ম্যাচটা ফিনিশ করে দিয়ে আসা বা স্লগ ওভারগুলোতে রান তুলে আনা, সেটি কিন্তু লিভিংস্টোন বেশ ভালোভাবেই করে থাকেন। লিভিংস্টোন ছাড়াও ফিল সল্ট আছেন তাদের টিমে, মঈন আলী আছেন, তারা প্রত্যেকে আমি বলছিলাম যে গেম চেঞ্জার তারা। আমরা মঈন আলীকে একটু দেখি যে তার 84 ম্যাচে 1158 রান, তার গড়ও 21.84, স্ট্রাইক রেট যথেষ্ট ভালো 142.61, তার 50 রয়েছে 60। যেহেতু তিনি মিডল অর্ডারে ব্যাটিং করে থাকেন, তার সেঞ্চুরি যদিও নেই, কিন্তু স্ট্রাইক রেট দেখলে বোঝা যায় যে আসলে সে ভালো কিছু করার সম্ভাবনা রাখেন সামনের বার। মঈন আলী একজন অলরাউন্ডার, এবং মঈন আলী কিন্তু আপনার বল হাতেও কিন্তু বেশি। আমরা এখানে ব্যাটিং রেসিটা দেখছি, সে আসলে ব্যাটিং অলরাউন্ডার, বোলিংয়েও কিন্তু তিনি ভূমিকা রাখেন। আমরা দেখি যে চেন্নাইয়ের হয়ে তিনি খেলেছেন, যদিও তাকে ব্যাটিং অলরাউন্ডার হিসেবে সেখানে খেলানো হয়েছে, কিন্তু মঈন আলীও কিন্তু বোলিং একটা ভূমিকা। মঈন আলীকে আমার কাছে মনে হয় মঈন আলী হচ্ছে ক্যামিও খেলার জন্য, এবং লাস্ট কয়েক বছরে, আগে শুরুর দিকে মঈন আলী যেমন ছিলেন, লাস্ট কয়েক বছরে কিন্তু তিনি নিজেকে অনেকটাই চেঞ্জ করেছেন। এখন আমরা মঈন আলীকে যেটি দেখি যে শেষের দিকে নেমে হয়তো 15 বলে 40 রানের একটা ইনিংস তিনি খেলেন, বা 10 বলে 30 রানের একটা ইনিংস খেলেন। এই ধরনের ইনিংসগুলোতে এখন মঈন আলী অনেক বেশি ইফেক্টিভ, বা এই ধরনের ইনিংসগুলো অনেক বেশি খেলে থাকেন। এই ধরনের ক্যামিওগুলো আমরা তার কাছ থেকে দেখি। ফিল সল্টের কথা আমরা বলছিলাম, আইসিসি র্যাঙ্কিংয়ের টপ লিস্টের দিকেই কিন্তু ফিল সল্ট আছেন। আমি যদি ভুল না করি তাহলে 2 নম্বরে আছেন তিনি আইসিসি র্যাঙ্কিংয়ে, ব্যাটিং র্যাঙ্কিংয়ে, এবং তার ক্যারিয়ারটা আপনি একটু দেখতে পারেন। 23 ম্যাচ খেলেছেন, 700-র কাছাকাছি রান করেছেন, গড়টা বেশ দারুণ একটা গড় তার তিনি মেনটেন করছেন, 35-এর কাছাকাছি। স্ট্রাইক রেটটা আপনি দেখতে পারেন 166 প্লাস। এতক্ষণ যাদেরটা দেখলাম তাদের চেয়ে সবচেয়ে বেশি তার। এবং টি-20 ক্রিকেটে আসলে আপনি অ্যাজ এ হোল ক্যারিয়ার যদি চিন্তা করেন, আমার কাছে মনে হয় 166 স্ট্রাইক রেটে খুব কম ব্যাটারি খেলতে পারেন।
রাইট, ফিল শটেরও সম্ভাবনা রয়েছে। আসলে আমি আমরা যাদেরকে স্ক্রিনে দেখতে পাচ্ছি প্রত্যেকেই কিন্তু আমরা দেখছি যে তারা ফর্মে রয়েছেন, তারা লাস্ট যে আইপিএল খেলে গিয়েছেন সেখানেও ফিল শট ফর্মে ছিলেন। অন্যান্য প্লেয়ার যারা মঈন আলীর কথাও যদি বলি তারা ফর্মে ছিলেন। এই জন্য হয়তো বাটলারও প্রত্যাশা করছেন যে তারা এবারের বিশ্বকাপে আসলে ভালো কিছু করতে পারেন। ইভেন বাটলারও কিন্তু বেশ ভালো ফর্মে ছিলেন আইপিএলে। আমরা একটু স্যাম কারানের কথা বলি। স্যাম কারান আইপিএলে একটা টিমকে লিড দিয়েছেন, তার 46টি ম্যাচ তিনি খেলেছেন, উইকেট নিয়েছেন 49টা। আমার কাছে মনে হয় স্যাম কারান হতে পারেন একজন আপনার এটাকে কি বলে গেম চেঞ্জার। তো অবশ্যই স্যাম কারান কিন্তু ভালো অলরাউন্ডারও। ইকোনমি রেটটা যদিও একটু এক্সপেন্সিভ বোলার, তিনি টি-20 হিসেবে 8 করে রান দিচ্ছেন তিনি, কিন্তু স্যাম কারান যে কোনো মুহূর্তে ব্রেক থ্রু দলকে এনে দিতে পারেন। এবং সবচেয়ে বড় ব্যাপার যেটি, স্যাম কারান উইকেটে বেশ টার্নটা তিনি আদায় করে নিতে পারেন। তার কিন্তু আইপিএলে তার একটা রেকর্ড রয়েছে, সেই রেকর্ডটা হচ্ছে যে সবচেয়ে দামি ক্রিকেটার ছিলেন সে একটা আইপিএলের মধ্যে। সেরকম কিছু আসলে তার মধ্যে আছে বলেই আইপিএল ফ্রাঞ্চাইজিগুলো তার দিকে, আপনি বলছেন যে সে একটা টিমের দায়িত্ব নিয়েছে, তার প্রতি আস্থা রাখার কারণে আসলে এরকমটা হয়েছে। এক্স্যাক্টলি। আমরা একটু স্কটল্যান্ডের কথা বলতে চাই। স্কটল্যান্ড যে টিমটা এবার নিয়ে এসেছে বিশ্বকাপে, আমার কাছে মনে হয় আহামরি কিছু করতে না পারলেও আমরা ওই যে কয়েকজন প্লেয়ারের দিকে আমরা একটু নজর রাখতে পারি, বিশেষ করে জর্জ বানজি আছেন। 67 ম্যাচে তিনি 1882 রান করেছেন। তার গড়টাও ভালোই বলা চলে, স্ট্রাইক রেট যথেষ্ট ভালো। তিনি স্কটল্যান্ডের সেকেন্ড ডিভিশন ক্রিকেট থেকে উঠে এসেছেন, আন্ডার 19ও খেলেছেন। তার একটি সেঞ্চুরি আমরা দেখতে পাচ্ছি, যে দুটো সেঞ্চুরি আছে তার 132। কারণ এটা দেখে জর্জ বানসির আপনার প্রোফাইলটা দেখে আমার কাছে একটু মনে হচ্ছে যে বাংলাদেশের কোনো ক্রিকেটার আসলে 67টা ম্যাচ খেলার পরে 30 গড় মেনটেন করতে পেরেছেন কিনা, বা স্ট্রাইক রেট 143 মেনটেন করতে পেরেছেন কিনা, আমার প্রশ্ন। মনে হয় না, এখন পর্যন্ত নেই। বাংলাদেশের তৌহিদ হৃদয়ের 137 প্লাস স্ট্রাইক রেট খুব সম্ভবত, এবং তারই একমাত্র হচ্ছে 30+ অ্যাভারেজ আছে। আমরা অন্য আরেকজন ক্রিকেটারকে দেখতে চাই। স্কটল্যান্ডের মার্ক ওয়াট আছেন, তিনি 63টি ম্যাচ খেলেছেন, 77টি উইকেট তিনি শিকার করেছেন। তবে তার ইকোনমির রেটটা কিন্তু দেখার মতো, 6.81 টি20তে মেনটেন করা কিন্তু খুব টাফ। দেখেন, আসলে তেমন বড় কোনো তারকা স্কটল্যান্ডের মধ্যে নেই, কিন্তু তারা যদি তাদের সেরাটা খেলতে পারেন আমার মনে হয় যে ফাইট করতে পারবে, যে কোনো টিমের সঙ্গে তারা ফাইট করতে পারবে। তারা কাউন্টি খেলে যেহেতু অভ্যস্ত, সেই টি20গুলোর সাথে তারা মানে নিজেকে মানিয়ে নিয়েছে বেশ কয়েক বছর যাবৎ। তারা নিশ্চয়ই তাদের যোগ্যতা দিয়েই কিন্তু এবারের বিশ্বকাপে তারা খেলতে এসেছে। অর্থাৎ সহযোগী দেশ হলেও যে তারা একেবারেই, যেমন শুরুর দিকে আমরা যুক্তরাষ্ট্র কানাডার ম্যাচ দেখেছিলাম, তারাও কিন্তু আসলে এরকম কোনো অঘটন ঘটাতে পারে, কিংবা তারা ওই ধরনের সক্ষমতা তাদের কিন্তু রয়েছে। রাইট, রিচি বেরিংটনকে আমরা দেখতে পাচ্ছি, আরেকজন এক্সপেরিয়েন্সড ক্যাম্পেইনার, তাদের অধিনায়ক এবারের বিশ্বকাপে। 90টা ম্যাচ তিনি খেলেছেন, 2000-এর উপর রান, গড়টাও বেশ দারুণ একটা গড় তিনি মেনটেন করছেন, 31.22। স্ট্রাইক রেটটাও বেশ ভালো, 131। সেঞ্চুরিও আছে তার টি20 ফরম্যাটে। রিচি বেরিংটন বা মার্ক ওয়াট বা আমরা যাদেরকে নিয়ে জর্জ বানসি, আমরা যাদেরকে নিয়ে কথা বলছি, তারাও কিন্তু আপনি যেটি বলছিলেন যে কোনো মুহূর্তে চমক দেখাতে পারে, এবং সেক্ষেত্রে সেটি যদি ইংল্যান্ডকেও হয় তাদেরকেও ধরাশায়ী করে দেওয়ার সামর্থ্য কিন্তু স্কটল্যান্ডের আছে। বা ক্রিকেটে আসলে যে কোনো মুহূর্তে যে কোনো কিছু ঘটে যেতে পারে। রাইট, আমরা আজকে যে আরও একটি ম্যাচ আছে সেই ম্যাচটি নিয়ে একটু কথা বলতে চাই। নেপাল এবং নেদারল্যান্ডস খেলবে, সেই ম্যাচটি নিয়ে একটু কথা বলতে চাই। যেহেতু বাংলাদেশের গ্রুপ, সেই ম্যাচটিতে বাংলাদেশের ক্রিকেটারদেরও নজর থাকবে, কারণ হচ্ছে এই ম্যাচের ফলাফলের উপর অনেকটাই নির্ভর করছে যে বাংলাদেশের গেম প্ল্যান করতেও আসলে তাদের জন্য ইজি হবে, বাংলাদেশের ক্রিকেটারদের জন্য ইজি হবে। অ্যাট দ্য সেম টাইম এই দুটো দল কেমন খেলছে, কারণ নেপালের সঙ্গে কিন্তু বাংলাদেশের আসলে খেলার অতীত অভিজ্ঞতা নেই। বাংলাদেশের জাতীয় দলের কথা যদি বলি, নেদারল্যান্ডসের কাছে বাংলাদেশ গত ওয়ানডে বিশ্বকাপেও হেরেছে, একদম রাইট। তো সবকিছু মিলিয়ে এই দুটো দলের উপরও কিন্তু বাংলাদেশের ভাগ্য অনেকটুকু নির্ভর করছে। কিন্তু 2022 টি20 বিশ্বকাপে দক্ষিণ আফ্রিকার মতো দলকে তারা হারিয়ে দিয়েছে। আর নেদারল্যান্ডসের প্লেয়ার, যদিও অ্যাকারম্যানের মতো প্লেয়ার নাই কিংবা মারুইর মতো প্লেয়ার নাই, কিন্তু নেদারল্যান্ডসে কিন্তু তারপরও সম্ভাবনা রয়েছে। তাদের অন্যান্য প্লেয়াররাও মোটামুটি ফর্মে রয়েছেন। আমরা যদি তাদের স্কোরটা একটু দেখি, যে অ্যাডওয়ার্ডস তাদের অধিনায়ক, লোগান ফনবিক, তেজার নিদামানুরু, ম্যাক্স ওডাউট বা স্কট এডওয়ার্ডস, এরা কিন্তু অনেক অভিজ্ঞ ক্রিকেটার। বাস ডিলিরে গত বিশ্বকাপে ভালো করেছেন, রাইট। এবং বিক্রমজিৎ সিংকে আমরা দেখতে পাচ্ছি, ইন্ডিয়ান বংশোদ্ভূত খুব সম্ভবত, এবং বিক্রমজিৎ সিং কিন্তু গত ওয়ানডে বিশ্বকাপে বেশ ভালো করেছে। আইডি ব্যাপার, নেদারল্যান্ডসকে সবসময় কিন্তু জায়ান্ট কিলার বলা হয় এবং ডার্ক হর্স বলা হয় তাদেরকে। এই ধরনের নামগুলো আসলে নেদারল্যান্ডসের সঙ্গে জুড়ে দেওয়া হয়, কারণ আমরা এর আগেও ওয়ানডে বা টি20 সব ফরম্যাটে আমরা দেখেছি বেশ কয়েকটি বিশ্বকাপে তারা কিন্তু এই বড় বড় কয়েকটি দলকে হারিয়েছে।
আসলে আমার মনে হয় যে নেদারল্যান্ডসের ক্রিকেটার যারা রয়েছে তারা বিভিন্ন পেশায় কিন্তু আসলে জড়িত, ক্রিকেটে তেমন সময় দেন না। আমার মনে হয় তারা যদি নিয়মিত খেলতেন, আমার মনে হয় যে তাদের পক্ষে সম্ভব ছিল যে আরও ভালো কিছু করা। দেখেন 2014 সালে নেদারল্যান্ড যখন মানে ওয়ার্ল্ড কাপ খেলতে আসে তখন তারা আসলে সর্বনিম্ন রানের লজ্জায় ডুবে, এমন রেকর্ড তাদের রয়েছে। কিন্তু সেই নেদারল্যান্ড কিন্তু দক্ষিণ আফ্রিকার মতো টিমকে হারিয়েছে, বাংলাদেশের মতো টিমকে তারা একদম দাপট দেখিয়ে হারিয়েছে বলা চলে। কলকাতায় যে ম্যাচটা হয়েছিল আমরা প্রত্যাশা করেছিলাম তারা মানে বাংলাদেশ হয়তো যদি জিতেও ফাইট করে বাংলাদেশের সঙ্গে জিততে হবে, কিন্তু এক পেশে একটা লড়াইয়ের মাধ্যমে কিন্তু নেদারল্যান্ডস বাংলাদেশকে হারিয়ে দিয়েছিল। এবারও কিন্তু এই নেদারল্যান্ডস বাংলাদেশের গ্রুপে আছে এবং বাংলাদেশের জন্য ভয়টাও আছে। নেপালের স্কোয়াডটা আমরা দেখে নেই, ওয়ার্ল্ড ক্রিকেটে একেবারে নবাগত একটি দল নেপালের যে স্কোয়াডটা আছে সেখানে মজার ব্যাপার হচ্ছে নেপালেও কিন্তু বেশ কয়েকজন অভিবাসী ক্রিকেটার, অভিবাসী বলা ঠিক হবে কিনা আমি জানি না, বেশ কয়েকজন বাইরের ক্রিকেটার তাদের দলে আছে, পাকিস্তান বা ভারতের ক্রিকেটার তাদের দলে খেলছে। তো সবকিছু মিলিয়ে নেপালের যে টিমটা আছে সেখানে আমি একজনকে মিস করছি, সন্দীপ লামিচানে। আমার মনে হয় নেপালের ক্রিকেটের সবচেয়ে বড় বিজ্ঞাপন, ওদের ক্রিকেটের সবচেয়ে বড় বিজ্ঞাপন। ভিসা জটিলতার কারণে এখন পর্যন্ত তিনি আসলে সেখানে পৌঁছাতে পারেননি, জানি না সামনে পৌঁছাতে পারবেন কিনা সেটাও শিওর না। তার আসলে ভিসা জটিলতা তৈরি হয়েছে, তার আগে তার বিরুদ্ধে কিছু অভিযোগও ছিল, সেসব থেকে যদিও তিনি নিষ্কৃতি পেয়েছেন, কিন্তু নেপালের অন্য যে টিমটা আছে নিশ্চয়ই তারা তাদের সতীর্থকে মিস করবে এবং তার কাছ থেকে একটা অনুপ্রেরণা পাবে। সন্দীপ লামিচানে বিগ ব্যাশ খেলেছেন, আইপিএলে খেলেছেন, বড় বড় ফ্র্যাঞ্চাইজি লিগে খেলার অভিজ্ঞতা আছে, সেসব নিশ্চয়ই তার দলের সদস্য যারা আছেন তাদের সঙ্গে শেয়ার করেছেন এবং সবকিছু মিলিয়ে নেপালও আমার কাছে মনে হয় যে একটা চমক দেখাতে পারে। তাদের ব্যাটাররাও আসলে ব্যাপক ফর্মে রয়েছেন আর কি। আমি আরেকটু যুক্ত করতে চাই যে নেপালের ক্রিকেটাররা লাস্ট যে নেদারল্যান্ডস এবং নেপালের সঙ্গে যে ম্যাচ হয়েছে সেখানে কিন্তু হাড্ডাহাড্ডি লড়াই হয়েছে, দুইটা করে ম্যাচ তাদের জয় রয়েছে। সেক্ষেত্রে আসলে নিশ্চয়ই নেপালও নেদারল্যান্ডসকে ছেড়ে কথা বলবে না। এক্স্যাক্টলি, আমরা আশা করব যে নেদারল্যান্ডস এবং নেপালের যে ম্যাচটি হবে আজকে দুর্দান্ত একটি ম্যাচ হবে, হাড্ডাহাড্ডি লড়াই হবে আমরা যেটি দেখতে চাই, এবং স্কটল্যান্ড এবং ইংল্যান্ডের ম্যাচেও আমরা আশা করব যে একটা ভালো দারুণ একটা ম্যাচ হবে, একটা জমজমাট ম্যাচ হবে। আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য। শেষ করছি 20 কোটির আজকের আয়োজন। এখন টেলিভিশন ওয়েবসাইটে দেখতে ভিজিট করুন www.ekhon.tv, এছাড়া ফেসবুকে দেখতে ভিজিট করুন facebook.com/tv.ekhon এবং ইউটিউবে এখন টেলিভিশন দেখুন youtube.com/c/ekhon